আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতি চায় ইসরায়েল, যে শর্ত দিল হামাস। ফিলিস্তিনের শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে পাঠালো ইসরায়েলি সেনারা। তুরস্কে হামাস নেতাদের গোপন বৈঠক। আসলে কি বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র? রাশিয়ার আশঙ্কা কি সত্যি হতে যাচ্ছে? অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের জন্য বড় পরীক্ষা। এবারে বিস্তারিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের আলোচনা চলছে। এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। মিশরের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে রোববার 17 ডিসেম্বর জানিয়েছে, ইসরায়েল এবং হামাস উভয়ই নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি চায়। তবে কিভাবে এটি কার্যকর হবে সে বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য রয়েছে। সূত্রগুলোর বরাতে জানা গেছে, হামাস ইসরায়েলকে দুটি শর্ত দিয়েছে। প্রথমটি হলো, তারা বলছে কোন জিম্মিদের মুক্তি দেওয়া হবে সেই তালিকা তারাই তৈরি করবে। দ্বিতীয়টি হলো, ইসরায়েলি সেনাদের পূর্ব নির্ধারিত অবস্থানে পিছিয়ে যেতে হবে। ইসরায়েল হামাসের তালিকা তৈরির বিষয়টিতে রাজি হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। তবে তারা এজন্য একটি সময়সীমা ও তালিকা দেখানোর দাবি জানিয়েছে। মূলত যুদ্ধবিরতির সময় নির্ধারণ করার জন্য ইসরায়েল এমন দাবি করেছে। তবে সেনাদের পূর্ব নির্ধারিত অবস্থানে প্রত্যাহার করে নেওয়ার যে শর্ত হামাস দিয়েছে সেটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। গত শুক্রবার গাজা সিটিতে ভুলক্রমে 3 জিম্মিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই জিম্মিদের মৃত্যুর পর হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি ও জিম্মি বন্দী বিনিময় চুক্তি করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার উপর চাপ তৈরি হয়। এরপরই হামাসের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ কাতার দাবি জানিয়েছে, গাজায় সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে ইসরায়েলকে। এজন্য একটি বর্ডার ক্রসিং খুলে দিতে বলেছে দেশটি। অন্যদিকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আটকের পর শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে জোরপূর্বক পাঠানোর খবর পাওয়া গেছে। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। হাকিম নামের ওই ফিলিস্তিনি মিডল ইস্ট আইকে বলেছেন, সুড়ঙ্গের ভেতর হামাস যোদ্ধাদের খুঁজতে ইসরায়েলি সৈন্যরা তাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ওই ফিলিস্তিনি দুদিন আগে ইসরায়েলি সেনাদের কবজা থেকে মুক্তি পান। ইসরায়েলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনিদের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে অন্তর্বাস খুলে ফেলা কয়েক ডজন ফিলিস্তিনি পুরুষের মধ্যে তিনি একজন ছিলেন। নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশে অনিচ্ছুক হাকিম জানান, এক ইসরায়েলি সৈনিক তাকে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাওয়ার আগে তাকে আল্লাহর কাছে পাঠাতে চান বলে মন্তব্য করেছিলেন। হাকিম বলেন, ইসরায়েলি সৈনিক আমাকে বিস্ফোরক ভরা একটি বেল্ট পরিয়ে দিয়েছিলেন এবং আমার মাথায় একটি গোপ্রো ক্যামেরা রেখেছিলেন। শুধু তাই নয়, আমার কোমরে দড়ি বেঁধেছিলেন। এই ফিলিস্তিনের মতে তারপর তাকে সুড়ঙ্গের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এবং ভেতরে কোনো যোদ্ধা আছে কিনা তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমার মাথার ক্যামেরা ভেতরে কোনো যোদ্ধা দেখালে তারা আমার শরীর বাঁধা বোমা বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিলেন। আমি সেই মুহূর্তে শতভাগ নিশ্চিত ছিলাম যে আমাকে হত্যা করা হবে, কিন্তু তারপর টানেলের ভেতর কিছুই না পেয়ে তারা আমাকে দড়ি ধরে টেনে বের করে। মিডল ইস্ট আই এ বিষয়ে জানতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে মন্তব্য চেয়েছে, তবে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি। অপরদিকে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহে তুরস্কে একটি গোপন বৈঠক করেছেন বলে ইসরায়েলের জাতীয় সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে। রোববার রাতে প্রকাশিত দ্য জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান সালেহ আল আরৌরি বৈঠকের প্রধান ছিলেন। সালেহ আল আরৌরি বৈরুতে তার বাসভবন থেকে অংশ নিয়েছিলেন। এছাড়া কাতারের রাজধানী দোহায় বসবাসকারী হামাসের সাবেক প্রধান খালেদ মাশালও এই বৈঠকে অংশ নেন। KAN এর মতে হামাসের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, বৈঠকের স্থান হিসেবে তুরস্ককে বেছে নেওয়া হয়েছিল, কারণ সেখানে নেতাদের দেখা করার জন্য যথেষ্ট নিরাপদ বলে মনে করা হয়। এর আরও কারণ হিসেবে মনে করা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বিরোধী বক্তব্য ব্যবহার করে আসছেন। তিনি ইসরায়েলকে যুদ্ধাপরাধের জন্য দোষী ঘোষণা করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সাথে বর্তমান সংঘাতে হামাসের পরবর্তী পদক্ষেপগুলো সমন্বয় করার জন্য এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া।
এরই মধ্যে গত 23 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। সেদিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও ওয়াশিংটনের তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 7 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে। তার আগে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনে টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র। অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাখারোভা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা একটি কূটনৈতিক মিশনের সন্দেহজনক কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরোধীদের সঙ্গে বৈঠক জানিয়ে গত 22 নভেম্বরের ব্রিফিংয়ে আমরা কথা বলেছি। 7 জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচনে যদি জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে যুক্তরাষ্ট্র আরব বসন্ত এর আদলে বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এমনটি দুর্ভাগ্যজনক হবে মন্তব্য করে জাখারোভা বলেন, শাসন ক্ষমতার প্রশ্নে বহিরাগত যে কোনো শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে শেষ পর্যন্ত বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস করে রাশিয়া। অপরদিকে কূটনৈতিক উদ্যোগের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করা হয়েছিল। এর জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসের সমন্বয়ক জন কির্বি বলেছেন, বাংলাদেশে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র কোনো পক্ষাবলম্বন করে না। এ খবর দিয়ে অনলাইন ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ইন্ডিয়া টুডে ডিজিটাল সংস্করণের একটি রিপোর্টকে উদ্ধৃত করে ওই প্রশ্ন করেন একজন সাংবাদিক। বাংলাদেশের নির্বাচনে একদিকে ভারত, চীন ও রাশিয়ার স্বার্থ আছে, অন্যদিকে ভিন্ন স্বার্থ আছে যুক্তরাষ্ট্রের। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এই রিপোর্টে বিশ্লেষণ করা হয়েছিল যে কিভাবে ভারত ও চীন এক শিবিরে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ নিয়েছে বলে দেখা যাচ্ছে। 6 ডিসেম্বর প্রেস ব্রিফিংকালে জন কির্বির কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারত, চীন ও রাশিয়া যখন বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীকে সমর্থন দিয়ে এক পক্ষে অবস্থান করছে, তখন যুক্তরাষ্ট্রের অবস্থান কি? যেহেতু তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। এর জবাবে জন কির্বি বলেছেন, বাংলাদেশে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের অবস্থান অব্যাহতভাবে তাই থাকবে। বিদেশের কোনো নির্বাচনে আমাদের কোনো পক্ষ থাকে না। বাংলাদেশের ক্ষেত্রেও সেই নীতির পরিবর্তন হয়নি। আমরা এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। বাংলাদেশের জনগণের মৌলিক আকাঙ্ক্ষাকে সমর্থন করতে আমরা যা করতে পারি অব্যাহতভাবে তাই করে যাব। ইন্ডিয়া টুডে লিখেছে, জানুয়ারির এই নির্বাচনকে দেখা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে। এই নির্বাচনের ফল ব্যাপকভাবে প্রভাবিত করবে ভারতকে। যুক্তরাষ্ট্র ও ভারত বলছে তারা উভয়ই একটি স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে, কিন্তু বিশ্বের এই দুটি বৃহৎ গণতন্ত্রের দেশ দৃশ্যত বিপরীত শিবিরের পক্ষে অবস্থান নিয়েছে। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে সমর্থন করছে নয়াদিল্লি। অন্যদিকে ওয়াশিংটন ঘোষণা দিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে যে বা যিনি, তার বিরুদ্ধেই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কে ভিসা নিষেধাজ্ঞার হুমকি নিয়ে নতুন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। তখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ঢাকাকে চাপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে ভারতের উদ্বেগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত সরকারে ফেরা নিয়ে। এখন বাংলাদেশে আগামী 7 জানুয়ারি নির্বাচনের দিকে সবার চোখ, কারণ দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভারত, চীন, রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে।